এটি একটি আইটি কোম্পানি হলেও এই কোম্পানির ব্যবসাটা কিন্তু খুব সুন্দর। কোম্পানিটি হলো অ্যাফেল ইন্ডিয়া। কোম্পানিটা একটা ভালো মোমেন্টামের পর একটা রেঞ্জ বাউন্ড ছিল এবং সেখান থেকে রিসেন্টলি একটা স্ট্রং ভলিউমের সাথে কিন্তু ব্রেকআউট দিয়েছে। প্রায় 7% মতো আপমুভ দেখিয়েছে এবং এখনো কিন্তু ওপরের লেভেলেই সাস্টেন করছে। অর্থাৎ ব্রেকআউটটাকে কিন্তু অলরেডি কোম্পানিটি সাস্টেন করার চেষ্টা করছে। ওভারঅল আইটি সেক্টর একটা নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে থাকলেও অ্যাফেল কিন্তু নিউ হাই তৈরি করছে। নমস্কার, আমি আদিত্য ঘোষ। আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমরা আলোচনা করব কারেন্ট মার্কেট সিচুয়েশন, কিছু ইম্পর্টেন্ট আপডেট যেরকম ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল, জিএসটি কাট এফেক্ট, ফেড রেট কাট এবং সবশেষে আমরা 5টি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি নিয়ে একটু আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু করব S&P 500 দিয়ে। এটা ইউএস এর একটা ইন্ডেক্স যেটা প্রায় 500টা কোম্পানি নিয়ে তৈরি। তো আমাদের যেরকম নিফটি 50 রয়েছে, এটা একটা ব্রড মার্কেট ইন্ডেক্স। এটা 500টা কোম্পানি নিয়ে S&P 500 তৈরি হয়েছে। বাট এটা দিয়ে ভিডিওটা শুরু করার কারণ হলো ইউএস মার্কেট কিন্তু নিউ হাই তৈরি করে চলেছে। অর্থাৎ আমাদের মার্কেট যেখানে একটা জায়গায় ফেসে রয়েছে বা একটা রেঞ্জ বাউন্ড মার্কেট হয়ে রয়েছে, ইউএস মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি তাদের নিউ অল টাইম হাই তৈরি করে চলেছে। আমরা যদি S&P টেকনিক্যাল চার্টটা দেখি, ওই ফেব্রুয়ারির কাছাকাছি একটা হাই ছিল, সেখান থেকে কিন্তু একটা ফল লক্ষ্য করা গেছিল মার্কেটে এই ট্যারিফ রিগার্ডিং অনেক কিছু নিউজের কারণে। কিন্তু সেখান থেকে কিন্তু একটা স্ট্রং রিকভারিও দেখা যাচ্ছে এবং এখন কিন্তু অল টাইম হাই লেভেলে ট্রেড করছে। এর পেছনে আরো বেশ কিছু কারণ রয়েছে, যেরকম ইউএস এর ফেডারেল ব্যাংক আপকামিং উইকে কিন্তু একটা রেট কাট করার সম্ভাবনা রয়েছে। মার্কেটে কিন্তু অলরেডি 25 বেসিস পয়েন্টের রেট কাট প্রাইস হয়ে গেছে। অর্থাৎ এটা কিন্তু এক্সপেক্টেড রয়েছে যে 25 বেসিস পয়েন্ট রেট কাট হবে, কিন্তু কিছু ইকোনমিক্যাল ডেটা অনুযায়ী কিন্তু আশা করা হচ্ছে এটা 50 বেসিস পয়েন্টও হতে পারে। সেটা কিন্তু মার্কেটের জন্য যথেষ্ট পজিটিভ হবে। আমরা জানি যে কোনো ফেডারেল ব্যাংক বা রিজার্ভ ব্যাংক রেট কমালে বা ইন্টারেস্ট রেট কাট করলে সেটা স্টক মার্কেটের জন্য কিন্তু একটা পজিটিভ, কারণ লিকুইডিটি বাড়ে, মানি ইনফ্লো বাড়ে। এর কারণে কিন্তু একটা স্টক মার্কেটে একটা পজিটিভ রিয়াকশন দেখা যায়। তো নেক্সট উইকই ফেডারেল ব্যাংকের মিটিং রয়েছে, সেখানেই তারা তাদের সিদ্ধান্ত জানাবে। তো দেখা যাক সেখানে তারা কত বেসিস পয়েন্টের রেট কাট করে। আপনার কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। এটা তো গেল ইউএস মার্কেটের কথা। এবার চলুন ফিরে আসি আমাদের ইন্ডিয়ান মার্কেটে। ইন্ডিয়ান মার্কেট এরকম রেঞ্জ বাউন্ড থাকার পেছনে কিন্তু একটা বড় কারণ হচ্ছে ইউএস এর ট্যারিফ, এবং সেটা নিয়েই কিন্তু মার্কেটে বেশ কিছু নতুন আপডেট রয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এক্স হ্যান্ডেল অর্থাৎ যেটার নাম আগে টুইটার ছিল, সেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 তারিখ একটা টুইট করেছেন। ট্রাম্পের একটা ট্রুথ সোশ্যাল পোস্টকে ছবিটা ইউজ করে উনিও কিছু লিখেছেন। মেনলি এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ট্রাম্প একটা পোস্ট করেছিলেন একটা অন্য সোশ্যাল মিডিয়া যেটাকে ট্রুথ সোশ্যাল নামে রয়েছে। সেখানে তিনি কি পোস্ট করেছিলেন, তিনি বলছেন যে ইন্ডিয়া এবং আমেরিকার ভেতরে এখনো কিন্তু নেগোসিয়েশন চলছে ট্রেড ডিল নিয়ে, এবং এখানে তিনি মোদিকে খুব ভালো বন্ধু নিজের বলেছেন, যে মাই ভেরি গুড ফ্রেন্ড প্রাইম মিনিস্টার মোদি। এবং তিনি বলেছেন যে ইন আপকামিং উইকস তারা একটা নেগোসিয়েশন কমপ্লিট করবে বা একটা কনক্লুশনে আসবে। তো এটা কিন্তু মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ। যেহেতু ট্রেড ডিল অনেক দিন ধরে চলছে বাট কোনো একটা কনক্লুশন নেই বা কোনো কিছুই রেট কমেনি, যেটা ট্রাম্প প্রথমে অ্যানাউন্স করেছিল 50%, সেটাই রয়েছে। তো দেখা যাক আপকামিং উইকে যদি কোনো ট্রেড ডিল আসে। আরেকটা জিনিস আমাদেরকে জানিয়ে রাখি, রিসেন্টলি আমাদের ইউনিয়ন মিনিস্টার পীয়ূষ গোয়েল জানিয়েছে যে দ্য ফার্স্ট ফেজ অফ পটেনশিয়াল বায়োল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ বিটিএ between India and United States is expected to be finalized between নভেম্বর 2025। অর্থাৎ ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে ট্রেড এগ্রিমেন্ট বা বিটিএ যেটা আলোচনা হচ্ছে, সেটা ম্যাক্সিমাম নভেম্বরের মধ্যে ফাইনালাইজ হয়ে যাওয়ার কথাবার্তা চলছে বা এক্সপেকটেশন এরকমই রয়েছে। তো এটাও একটা পজিটিভ আপডেট। অর্থাৎ এগুলো থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল নিয়ে কিন্তু এখনো কথাবার্তা চলছে। এমনটা নয় যে এই 50% ট্যারিফটাই সবসময়ের জন্য থেকে যাবে। তবে আমেরিকা যেটা মেনলি চাপ দিচ্ছে যে রাশিয়ার থেকে যদি ইন্ডিয়া অয়েল কেনা বন্ধ করে দেয়, তাহলে ওরা যে এক্সট্রা 25% ট্যারিফটা লাগিয়েছে সেটা ওরা তুলে নেবে। বাট ইন্ডিয়া সেই জায়গা থেকে এখনো তাদের ডিসিশন কিছু জানায়নি, বা কন্টিনিউয়াসলি এখনো কিন্তু অয়েল বাইং চলছে রাশিয়ার থেকে। এই কারণেই কিন্তু 50% ট্যারিফটাও রয়েছে। তো দেখা যাক এই ট্রেড ডিলটার কনক্লুশন কি বেরোয় বা ট্যারিফটা কত পার্সেন্ট কমে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। তবে এটা আশা করি ভবিষ্যতে সেটা মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজই হবে যদি ট্যারিফটা অনেকটা কমে যায়, কারণ 50% ট্যারিফটা কিন্তু যথেষ্ট বেশি। তো চলুন এবার একটু নিফটির চার্টটা অ্যানালাইজ করা যাক। আমি যদি এখান থেকে দেখি, এই মে মাসের শুরু থেকে এখনো পর্যন্ত মার্কেট কিন্তু একটা রেঞ্জের ভেতরেই রয়েছে। আপনি দেখুন এখান থেকে এই পর্যন্ত যে রেঞ্জটা, এই রেঞ্জেই কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে। এখানে একটা স্ট্রং ব্রেকআউট দিয়েছিল বাট সেটা কিন্তু সাস্টেন করতে পারেনি, আবার ফল করে এখান থেকে আবার কিছুটা সাপোর্ট নিয়েছে।
তো এই সবকিছুর ভেতরেও লাস্ট 8 দিন কিন্তু নিফটি কন্টিনিউয়াসলি পজিটিভ ক্লোজিং দিয়েছে। আপনি যদি এই ক্যান্ডেলগুলো দেখেন, এগুলো রেড ক্যান্ডেল আছে ঠিকই, বাট প্রত্যেকটাই কিন্তু পজিটিভ ক্লোজিং, খুব সামান্য হলেও সেটা পজিটিভ। আমরা কিন্তু জানি ইন্ডিয়ান মার্কেটের এই মুহূর্তে সব থেকে যেটা বড় পজিটিভ নিউজ সেটা হচ্ছে জিএসটি রিফর্মস। আপনারা যদি দেখেন, বেশ কিছু গাড়ির মডেল বা গাড়ির কোম্পানিগুলো আমি দেখছিলাম, যেরকম টাটা নেক্সন বা টাটার বেশ কিছু মডেল 1 থেকে 1.5 লাখ টাকা, কিছু কিছু গাড়িতে তো 2 লাখ টাকাও দাম কমে গেছে। তো এগুলোর কারণে কিন্তু কনজামশনটা বাড়বেই, স্বাভাবিক ব্যাপার। কারণ ধরুন আপনার যে গাড়িটা পছন্দ ছিল, যেটা দাম ছিল কিছুদিন আগে 10 লাখ টাকা, আপনি হঠাৎ করে সেটা দেখছেন 8 লাখ টাকা, আপনি কিন্তু কেনার জন্য তাড়াহুড়ো করবেন। এবং এই কারণেই কিন্তু অটো সেক্টরেও আমরা একটা পজিটিভ মোমেন্টাম দেখতে পাচ্ছি। অটো সেক্টরের কোম্পানিগুলো যেরকম মহেন্দ্রা মহেন্দ্রা, টাটা মোটর, সবকিছুই কিন্তু একটা লাস্ট উইকে একটা পজিটিভ মোমেন্টাম দিয়েছে। এবং আরো একটা বড় কারণ হচ্ছে আমাদের এই যে আপকামিং যে মাসগুলো আসছে বা কোয়ার্টারটা আসছে, সেটা কিন্তু ফেস্টিভ সিজন। অর্থাৎ দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন বা দিওয়ালি বলুন, বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান বা পুজোগুলো যেখানে মানুষ এক্সট্রা বাইং করে বা এক্সট্রা পারচেস করে, সেগুলো কিন্তু সামনের এই কোয়ার্টারেই আসছে বা এই কোয়ার্টারেই বা শুরু হয়ে গেছে অলরেডি। কারণ আপনাদের পুজোর কেনাকাটাও অলরেডি শুরু হয়ে গেছে অনেকেরই। এবারে যারা এই গাড়ি টাড়ি কেনেন, এবং অনেকেই আছে যারা দিওয়ালিতে গাড়ি কেনেন, এই কারণেও কিন্তু এই সেক্টরটা একটা বুস্ট পেতে চলেছে। এবং জিএসটি কার্ড তো একটা প্রধান কারণ। তো দেখা যাক আপকামিং কোয়ার্টারে কোম্পানিগুলো কেমন রেজাল্ট করে, তারপরেই কিন্তু আমাদের মার্কেটটা একটা ভালো পজিটিভ জায়গায় যাবে। এবং টেকনিক্যালি আমি যদি এখন দেখি, 25,200-তে একটা রেজিস্ট্যান্স রয়েছে ইমিডিয়েট, তার পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে 25,500 থেকে 600। নিফটি যদি এই লেভেলটা ব্রেক করে এবং সাস্টেন করতে পারে কিছুদিন, তাহলে কিন্তু নিফটি আবার খুব তাড়াতাড়ি নিউ অল টাইম হাই তৈরি করবে। তবে তার জন্য একটা পজিটিভ রেজাল্ট লাগবে কোম্পানিগুলোর, যেটা এক্সপেক্টেড কি নেক্সট কোয়ার্টার যে আমাদের টেকনিক্যালি যে চেঞ্জেস গুলো এসছে অলরেডি, সেগুলোতেই এক্সপেকটেশন আছে যে আপকামিং কোয়ার্টারে কিন্তু কোম্পানিগুলো ভালো রেজাল্টই করবে। তবে ফেস্টিভ সিজনের রেজাল্ট আসতে কিন্তু দেরি আছে, কারণ এই মাসটা শেষ হলে একটা কোয়ার্টার শেষ হবে, তারপরে আর একটা কোয়ার্টার শুরু হবে, সেই কোয়ার্টারের রেজাল্টটা কিন্তু তারপরের কোয়ার্টারে বেরোবে। অর্থাৎ আমি যদি বলি ডিসেম্বর পর্যন্ত যে কোয়ার্টারটা, সেটা জানুয়ারিতে যে রেজাল্ট গুলো বেরোবে, তখন কিন্তু আমরা একটা ভালো নাম্বার আশা করতে পারি। আর আমি যদি এখানে সাপোর্টের কথা বলি, এখন 50 এর একটা ইম্পর্টেন্ট সাপোর্ট 24,800 লেভেল, এবং সব থেকে গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 24,450। এই লেভেলটা কিন্তু নিফটির পক্ষে এখন সব থেকে ইম্পর্টেন্ট সাপোর্ট। তবে এক্সপেক্টেড কি নিফটি এখন আর এতটা নিচে আসবে না, যদিও এটা আমার এক্সপেকটেশনের কথা আমি আপনাদেরকে বলছি। ট্রেড ডিলটা যদি ফাইনালাইজ হয়ে যায় বা ওখান থেকে যদি একটা পজিটিভ আউটকাম আসে, নিফটি কিন্তু একটা ভালো মোমেন্টাম এখান থেকে কন্টিনিউ করতে পারে। তো এটা তো ছিল ওভারঅল মার্কেট নিয়ে আলোচনা। তো চলুন এবার ওই 5টি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলির টেকনিক্যাল নিয়ে একটু আলোচনা করা যায়। সবার প্রথমে রয়েছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। এখানে যদি আপনি দেখেন, একটা ভালো স্ট্রং আপ ট্রেন্ডে রয়েছিল স্টকটা, কন্টিনিউয়াসলি 50 এর ওপরেই সাস্টেন করছিল, এখানে ব্রেক করেছিল, বাট পরে কিন্তু এখানে আবার 50 এর সাপোর্ট নিয়ে একটা নিউ হাই বানিয়েছিল, সেখান থেকে আমরা একটা শার্প ফল লক্ষ্য করতে পারছি। তবে লাস্ট কয়েকটা ক্যান্ডেল যদি আপনি দেখেন খুব ভালো করে, কোম্পানিটা বা স্টকটা কিন্তু তার লাস্ট যে প্রিভিয়াস সাপোর্ট লেভেল ছিল, সেখানে একটা বেস তৈরি করছে। অর্থাৎ স্টকটা খুব একটা উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, বাট এখানে কনসলিডেট করছে বা একটা বেস তৈরি করছে। তো আপকামিং ডেজ আমরা যদি এখান থেকে একটা পজিটিভ মোমেন্টাম দেখি, অর্থাৎ এই 1370 1375-এর ওপরে একটা ব্রেকআউট দেখি, বা 50 এর ওপরে একটা সাস্টেন করতে দেখি, আবার কিন্তু কোম্পানিটা বা স্টকটা তার মোমেন্টামটা কন্টিনিউ করতে পারে এখান থেকে। তো আপনারা এগুলো ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখানে বারবার করে বলে দিই, এগুলো কিন্তু কোনো স্টক রেকমেন্ডেশন নয়। আমি কোনো স্টক নিয়ে আলোচনা করছি বলে আপনি কিনবেন না, এরকম কোনো ব্যাপার নয়। আমি জাস্ট একটা ফান্ডামেন্টাল এই কোম্পানিগুলোর ভালো আমাদের স্ক্রিনিং এ রয়েছে, এবং তার টেকনিক্যাল গুলো একটু আলোচনা করছি আপনাদের সাথে। এটা কিন্তু পুরোটাই এডুকেশন পারপাস, কোনো প্রকার কিন্তু রেকমেন্ডেশন আমি আপনাদেরকে এখানে প্রোভাইড করছি না। আমাদের পরবর্তী কোম্পানি হলো মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড। এটা হয়তো আপনাদের অনেকেরই চেনা একটি কোম্পানি। আমরা যদি কোম্পানির টেকনিক্যালটা দেখি, 2024-এর অক্টোবর মাসে এখানে একটা স্টকটি হাই তৈরি করেছিল, সেখানে কিছুদিন ট্রেড করে কিন্তু একটা শার্প ফল দেখিয়েছিল, এবং সেখান থেকে আমরা লাস্ট কয়েক মাসে আবার বেশ কিছুটা রিকভারি দেখতে পাচ্ছি। মার্চের পর থেকে কিন্তু একটা ভালো রিকভারিও এসছে, এবং এই মুহূর্তে আমরা যদি দেখি 870 লেভেলের কাছাকাছি বা 875 লেভেলের কাছাকাছি একটা সাপোর্ট জোন তৈরি হয়েছে, সেখান থেকে স্টকটি বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এবং আপসাইডে আমরা যদি দেখি 950 থেকে 965 লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে, স্টকটি যদি এখানে কিছুদিন সাস্টেন করে একটা স্ট্রং ব্রেকআউট দেয়, আমরা কিন্তু এখান থেকে আবার একটা মোমেন্টাম লক্ষ্য করতে পারি। কোম্পানিটি মেনলি ফল করার পেছনে বেশ কিছু কারণ ছিল, যার কারণ ব্রোকিং চার্জ বা যেগুলো ব্রোকিং ব্যবসা, এগুলো কিন্তু অনেকটা কমে গেছে, যেহেতু সেবি এক্সপায়ারি কমে দিয়েছে, অনেক অপশনে ভলিউম অনেক কমে গেছে। তো এই কারণে কোম্পানিটির ব্রোকিং ব্যবসা খুব একটা ভালো পারফর্ম না করলেও কোম্পানির যে ওয়েলথ ম্যানেজমেন্ট সেকশনটা রয়েছে, সেটা কিন্তু বেশ ভালো পারফর্ম করছে। এবং ওভারঅল মার্কেটে যদি আবার একটা পজিটিভনেস আসে, সেটা কিন্তু এই ধরনের কোম্পানিগুলোর পক্ষেও যথেষ্ট ভালো, এবং তাদের ব্যবসাও কিন্তু এই সময়গুলোতে খুব বেশি
স্পিডে বৃদ্ধি পায়। পরবর্তী স্টক হলো পলিক্যাব ইন্ডিয়া। এই স্টকটা নিয়ে আমরাও আগেও ভিডিওতে অনেকবার আলোচনা করেছি। কোম্পানিটি ফান্ডামেন্টালি কিন্তু যথেষ্ট ভালো এবং আপনারা যদি দেখেন লাস্ট এখানে একটা কোম্পানির একটা প্যাটার্নের ব্রেকআউট দিয়েছিল। আপনারা এখানে কমেন্ট করে জানাবেন এটা কি প্যাটার্ন তৈরি হয়েছে এখানে। তো ব্রেকআউটের পর আমরা এখন দেখতে পাচ্ছি ওপরের লেভেলে গিয়ে কিন্তু স্ট্রং মোমেন্টাম নেই, যেহেতু মার্কেটেও খুব একটা মোমেন্টাম নেই, বাট স্টকটা কিন্তু ফলো করেন। তো মেনলি এই মার্কেটেও স্টকটা কিন্তু হায়ার লেভেলেই সাস্টেন করছে। আমরা যদি একটু জুম আউট করে দেখি, এটা কিন্তু এই স্টকটির অল টাইম হাই লেভেলের কাছাকাছি। তো স্টকটি যদি এই লেভেলে কিছুদিন ট্রেড করে সাস্টেন করে একটা ব্রেকআউট দেখায় এখান থেকে, আমরা কিন্তু আবার একটা মোমেন্টাম আশা করতে পারি। আমাদের পরবর্তী কোম্পানিটি হলো অ্যাফেল ইন্ডিয়া। এখানে যদি আমরা টেকনিক্যালটা দেখি, কোম্পানিটা একটা ভালো মোমেন্টামের পর একটা রেঞ্জ বাউন্ড ছিল এবং সেখান থেকে রিসেন্টলি একটা স্ট্রং ভলিউমের সাথে কিন্তু ব্রেকআউট দিয়েছে, প্রায় 7% মতো আপমুভ দেখিয়েছে এবং এখনো কিন্তু ওপরের লেভেলেই সাস্টেন করছে, অর্থাৎ ব্রেকআউটটাকে কিন্তু অলরেডি কোম্পানিটি সাস্টেন করার চেষ্টা করছে। তো এখানে একটা রেজিস্ট্যান্স যেখানে ছিল, যেটা এখন সাপোর্টের কাজ করছে, তো স্টকটি যদি এখানে কিছুদিন সাস্টেন করে আবার একটা ফার্দার মোমেন্টাম দেখায়, এটা কিন্তু আপকামিং ডেসে আরো নিউ হাই তৈরি করতে পারে। এটি একটি আইটি কোম্পানি হলেও এই কোম্পানির ব্যবসাটা কিন্তু খুব সুন্দর, যার কারণে ওভারঅল আইটি সেক্টর একটা নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে থাকলেও অ্যাপেল কিন্তু নিউ হাই তৈরি করছে। তো এই কোম্পানিগুলোর যদি আপনাদের ডিটেলস বিজনেস মডেল থেকে শুরু করে রিসেন্ট আপডেট একটা ডিটেলস ভিডিও চাই, আপনারা কোম্পানির নাম কমেন্ট করে জানাবেন। যে কোম্পানিটার নাম সব থেকে বেশি কমেন্ট হবে, সব থেকে নাম্বার অফ কমেন্ট বেশি আসবে, আমরা কিন্তু সেই কোম্পানিটার একটা ডিটেলস ভিডিও আনবো। এটা আপনারা যদি ইন্টারেস্টেড হন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের পরবর্তী এবং শেষ স্টক হলো ওয়ারি এনার্জিস। আপনি যদি এটা দেখেন, এটা লাস্ট বছর অক্টোবর মাসে আইপিও এসেছিল। আইপিও লিস্টিং এর পর একটা শার্প মোমেন্টাম দেখালো, সেখান থেকে কিন্তু আবার একটা ফল লক্ষ্য করা গেছিল, অর্থাৎ সেই হাইটাকে কিন্তু রিসেন্টলি কোম্পানিটি আবার ক্রস করে নতুন হাই বানিয়েছে। তো এই স্টকটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন। কোম্পানিতে রিসেন্ট কিছু ডেভেলপমেন্ট বেশ ভালো হয়েছে বলে এই স্টকটাতে মোমেন্টামও রয়েছে এবং সেন্টিমেন্টও ভালো রয়েছে। আপনি যদি ভলিউমগুলো দেখেন, সেগুলো কিন্তু যথেষ্ট বড় বড় ভলিউমের সাথে এবং বড় বড় ক্যান্ডেলের সাথে স্টকটা কিন্তু মুভমেন্ট দেখিয়েছে। তো এই লেভেলে আবার একটা নেগেটিভ দেখা যাচ্ছে, তবে এটাই দেখতে হবে যে আপকামিং ট্রেডিং সেশনে স্টকটা এই জায়গাতে কি কিরকম কি বিহেভ করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।